হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি কমিক স্পোর্টস ডেনে। আমি আজকে বেসিক্যালি কথা বলব দুটো বিষয় নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে হলো থার্ড টি-20 যেটা জিম্বাবুয়ে এগেইনস্টে বাংলাদেশ খেললো। সেটা নিয়ে কথা বলবো এবং ডেফিনিটলি গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট টি-20 দুইটা টি-20 এর জন্য একটা স্কোয়াড ঘোষণা করেছে। কিছু চেঞ্জেস এসছে, সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে হলো থার্ড টি-20 তে। থার্ড টি-20 তে বাংলাদেশ আপনারা জানেন একটা ভালো জিম্বাবুয়ে ফাইট করেছে এবং আই স্টিল ফিল এই ধরনের ম্যাচ বাংলাদেশের যত বেশি খেলবে তত বাংলাদেশ টিমের জন্য ভালো হবে। বিকজ এই আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা নেই। ডেফিনেটলি বড় টিমের সাথে আপনি যত খেলবেন তত আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে, তত আপনি ইউ গেট টু নো দ্য সিচুয়েশনস, প্লেয়ারদেরকে আপনার ভালো জানা হবে। সো বাট স্টিল আই ফিল এই ধরনের ম্যাচেসগুলো যেগুলো একটু টাইট ম্যাচেস হয়, লাস্ট যেটা টি-20 হয়েছে জিম্বাবুয়ের সাথে, এই ধরনের ম্যাচেসগুলো যত বাংলাদেশ খেলবে আমার মনে হয় তত বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ আপনারা সবাই জানেন কয়েকদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। বাংলাদেশ যে গ্রুপে আছে, আমি বারবার বলছি একটা কথা যে বাংলাদেশ কিন্তু গ্রুপ অফ ডেথে আছে। সো যত বেশি এই ধরনের ম্যাচ খেলবে তত ভালো কনফিডেন্স নিয়ে তারা কিন্তু টুর্নামেন্টে যেতে পারবে। সো জিম্বাবুয়েকে আমি ডেফিনেটলি বলবো লাস্ট টি-20 তে তারা ভালো একটা ফাইট দিয়েছে। ব্যাটিং বলি, বোলিং বলি এবং ফিল্ডিং এ বলি, সব দিক দিয়ে বাংলাদেশকে একটা ভালো ফাইট দিয়েছে। সো বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, আমি প্রথমে উইকেটের কথাটা একটু বলে নিই। উইকেটটা আমি ডেফিনেটলি বলবো না খুব ভালো ছিল, বাট খুব খারাপও ছিল বলবো না। কম্পিটিটিভ উইকেট ছিল যেখানে বলাররাও সুবিধা পাচ্ছিল, ইভেন আপনার নতুন বলে পেস বলারও সুবিধা পাচ্ছিল, স্পিনাররাও যে খুব বেশি সুবিধা পাচ্ছিল তা বলবো না, বাট স্টিল স্পিনাররাও সুবিধা পাচ্ছিল। ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট ছিল ব্যাটিং করা। ওভারঅল আমার কাছে মনে হয় যে সেকেন্ড যে টি-20টা হয়েছে ওটার থেকে মাচ বেটার উইকেট ছিল, বাট খুব যে ভালো উইকেট ছিল তা না। কারণ উই এক্সপেক্ট চিটাগং এ খুব বেশি রান হবে, চিটাগং এর উইকেট খুব ব্যাটিং ফ্রেন্ডলি হয়, এরকমই আমরা দেখে এসেছি হিস্ট্রিতে। বাট এই সিরিজটাতে আমরা দেখছি তা না। যাই হোক, এখন তো মিরপুরে ঢাকাতে খেলা হবে। বাকি যে দুই টি-20 সেটা নিয়েও আসলে একটু ছোট করে কথা বলবো। সো বেসিক্যালি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 165 রান করে 5 উইকেটে 20 ওভার খরচ করে, যেখানে আমি মনে করি, আমি সবসময় একটা কথা বলে থাকি, যে কোনো টিমই আপনার যদি ওপেনিং এ 1-2-3 এই টি-20 ম্যাচগুলোতে ভালো স্টার্ট না দিতে পারে ইন পাওয়ার প্লেতে, আমার কাছে মনে হয় 5-6 বা 5 নম্বর ওভার পর্যন্ত ওপেনার্সরা যদি ভালো স্টার্ট না দিতে পারে, এটা ইটস ভেরি ডিফিকাল্ট ফর আদার ব্যাটসম্যান যে যারা একটা ভালো স্কোরে দাঁড়া করাবে। বিকজ এখন দেখেন টি-20 খেলাটা এখন ইটস লাইক 200 রানস করাটা আপনাকে, ইফ ইউ ওয়ান্ট টু কম্পিট ইন টু এনি ম্যাচ, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 200 রানসের ওই স্কোরটা মাথায় রেখে আসলে ব্যাটিং করতে হবে যারা প্রথমে ব্যাটিং করে। এখন 200 রানও চেস হয়ে যায় খুব ইজিলি। আমরা গতকালকে আইপিএল একটা ম্যাচ দেখলাম যেখানে 10 ওভারে কিন্তু অনেক এরকম একটা রান চেস হয়ে গিয়েছে। সো আমরা দেখছি যে 200, 220 রান, 60 রানসও কিন্তু চেস হয়ে যাচ্ছে। বাট আই স্টিল ফিল 200 প্লাস রান এটা যদি মাথায় রেখে যদি ব্যাটিং করে বাংলাদেশ বা ওয়ার্ল্ড কাপে চিন্তা করি আমরা, আমার মনে হয় বাংলাদেশ টিমের জন্য বেটার হবে। তো সেক্ষেত্রে ওপেনারদের একটা বড় রোল কিন্তু একটা প্লে করতে হবে, স্পেশালি লিটন বলেন, তানজিদ তামিম বলেন, বা যাদেরকেই চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওপেন করাবে। সো আমার মনে হয় এইখানে ওপেনারে একটু তাদের শটস কাট করতে হবে, একটু রিস্কি শটস কমিয়ে আনতে হবে। আমি জানি এখন ল্যাপ শট বলেন, রিভার্স সুইপ বলেন, একটু ওভার দ্য টপ, একটু স্কুপ বলেন, একটু এই ধরনের শট সবাই খেলছে, বিকজ বলাররাও অনেক কিছু ট্রাই করছে, বিকজ বলাররা বিভিন্ন ধরনের বল করে। বাট আই স্টিল ফিল যদি একটু অর্থোডক্স ক্যালকুলেটিভ আমরা যদি অ্যাগ্রেশন নিয়ে ব্যাটিং করি, আমার মনে হয় রান হবে। সো লিটন দাস যেহেতু আমি বলছি একটু আউট অফ ফর্ম আছে, বা আমি ঠিক বলবো না আউট অফ ফর্ম, একটু টাচে নেই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যত রিস্কি শটস কমিয়ে আনবে ওর জন্য বেটার হবে। সেম গোজ উইথ তানজিদ তামিম অ্যাজ ওয়েল। ও শটস কাট অফ করছে কিছু ওর যেগুলো রিস্কি শট, বাট স্টিল আই ফিল ওকে একটু সময় দিতে হবে এবং উইকেটে ওর একটু থাকতে হবে। দুজনই খুব অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান আমরা জানি। যত থাকবে তত বাংলাদেশের জন্য ভালো হবে। নাজমুল হোসেন শান্তর কথা আমি সেম বলছি, ও রানে আসতে পারছে না, ওকে রানে ব্যাক করতে হবে ওয়ার্ল্ড কাপের আগে। আমি জানি যতই বলুক যে না ইটস ওকে, আমি রান করব বা আমি একটা ভালো চিন্তা নিয়ে আমি হয়তো বা ওয়ার্ল্ড কাপে যাবো, বাট আপনার যদি ব্যাক অফ দ্য মাইন্ডে যদি আপনার ভালো স্কোর থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি একটা ভালো বুস্ট নিয়ে, কনফিডেন্স নিয়ে কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে যেতে পারবেন। সো আমি যদি একটু নিচের দিকে আসি, সেখানে তহিদ হৃদয় এবং জাকির আলী অনেকের একটা ভালো পার্টনারশিপ ছিল, যেখানে তহিদ হৃদয় 38 বলে 57 করে এবং জাকির আলী
44 রান করে 38 বলে, এবং দুজনই কিন্তু ভালো 4-6 ছিল এই ইনিংসটা, ছোট ইনিংস। আমার এই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ এই ইনিংসটা যদি না হতো তাহলে বাংলাদেশ 165 রানের মতো এই পুঁজিটা বা ফাইটিং স্কোরটা করতে পারতো না। আমি এটা ফাইটিং স্কোর বলছি বিকজ অফ দ্য উইকেটের কন্ডিশন দেখে আমি এই জন্য বলছি, এবং ওয়েদারের কন্ডিশনটা দেখেও আমি বলছিলাম। সো আমার কাছে মনে হয় এই একটা জায়গা আমি একটু একটু অ্যাড করবো, সেটা হচ্ছে হলো আই এম নট এগেইনস্ট জাকির আলী। আমি এই ধরনের প্লেয়ার পছন্দ করি যারা আসলে ম্যাচ এফেক্টিভ থাকে এবং এই ধরনের সিচুয়েশনে ম্যাচকে একটা ভালো পর্যায়ে, টিমকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। বাট আই স্টিল ফিল এই 5 নম্বর পজিশনটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ফিক্স করা উচিত, অ্যাটলিস্ট ফর দ্য T20 ওয়ার্ল্ড কাপ। কেন আমি এই কথাটা বলছি, বিকজ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই ধরনের সিচুয়েশনে অনেকবার বাংলাদেশকে প্রমাণ করেছে যে হোয়াট কাইন্ড অফ প্লেয়ার হি ইজ এবং বাংলাদেশকে কি দিতে পারে। আমি বলবো না যে জাকির আলী অনেক, আমি আবার বলছি জাকির আলী অনেকের এগেনস্টে। আমি ডেফিনেটলি চাবো যে মাহমুদুল রিয়াদের যেহেতু রেকর্ড ভালো এই ধরনের সিচুয়েশনে, এবং 5-এ সে T20-তে খুব ভালো ব্যাটিং করছে, রিসেন্ট পাস্টও আমরা দেখছি খুব ভালো ব্যাটিং করছে। তো আমার কাছে মনে হয় মাহমুদুল রিয়াদ শুড কাম বিফোর জাকির আলী, এবং এই ধরনের সিচুয়েশনে ওর ব্যাটিং করাটা উচিত। আমি যদি শেষের দিকেও আসি, বাংলাদেশের কিন্তু শেষের দিকে আসলে ব্যাটসম্যান বা অলরাউন্ডার্স অনেক আছে। ঋষাদও, উই অল নো যে ও বড় বড় 6-4 মারতে পারে। বাট আমি এখনো বারবার একটা কথাই বলছি যে মাহমুদুল রিয়াদকে সত্যি কথা বলতে 5-এ ব্যাটিং করানো উচিত। ওর যে স্ট্রাইক রেট বলি বা যাই বলি, এখন দেখেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি স্ট্রাইক রেট নিয়ে, ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়ে T20-তে কথা বলি, তাহলে আমাদের মতো বোকা আর কিছু নেই। আমরা ওরকম স্ট্রাইক রেটের প্লেয়ারও আমরা কোনোদিনও প্রডিউস করতে পারিনি। যা আমাদের আছে এটাই আমাদের সম্পদ, এটা নিয়ে আমাদের এগোতে হবে। সো স্ট্রাইক রেট, হাবিজাবি এ ধরনের কথা যত কম বলবো এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে প্লেয়ারদেরকে নিয়ে, তত আমাদের জন্য বেটার হবে। আমরা যারা বাইরের থেকে এই ধরনের কাজ করি, স্পোর্টস নিয়ে কথা বলি, এদের আসলে নেগেটিভ কথা বলার থেকে পজিটিভ কথা বলাটা বাংলাদেশ টিমের জন্য বেটার হবে। সো এরপরে আমি চলে আসি খেলাতে। এরপরে আমি টু বি অনেস্ট, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই ব্লেসিং মুজরবানির বোলিং, বিকজ ও যেহেতু অনেক লম্বা, ইজ লাইক 6'8" or 7 মেবি। সো ওর জন্য আসলে ডেলিভারিটা অনেক উপর থেকে আসছে, যার জন্য দেখা যাচ্ছে যে নতুন বলটা সে খুব ভালো ইউজ করতে পারছে, এবং ওর জন্য একটু বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে ওকে ফেস করে, যে জন্য ও কিন্তু লাস্ট ম্যাচে 3 উইকেট নিয়েছে 14 রানে মাত্র 4 ওভারে। সো এটা একটা বড় একটা, এই ধরনের বলার কিন্তু বাংলাদেশ প্রচুর পাবে, যারা খুব ভালো বল করে এক সাইড থেকে বল করে বের হয়ে যাবে। বাট আদার যারা বলার আসে 4 ওভার বা আমি যদি বাদও দেই, তাদেরকে আসলে ক্যাপিটালাইজ করতে হবে বাংলাদেশ টিমকে। এরপর যদি জিম্বাবুয়েকে আমি আসি, আমার কাছে মনে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিংটা এখনো ধুঁকছে, বাট স্টিল আই ফিল কিছু প্লেয়ার ওদের খুব ভালো, আমি মনে করি ফাইন্ড আউট হয়েছে, যার মধ্যে জোনাথন ক্যাম্বেল আমি না বললেই না, এবং আরো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, যার মধ্যে আমার কাছে মনে হয়েছে লাস্ট ম্যাচে মারুমানি খুব ভালো ব্যাটিং করেছে। ও বেসিক্যালি 26 বলে 31 রান করেছে, এবং লাস্টের দিকে জোনাথন ক্যাম্বেল 10 বলে 21 রানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সব থেকে অবাক করার ব্যাপার ছিল ফারাজ আকরাম কিন্তু অ্যাজ আ অলরাউন্ডার বলবো না, অ্যাজ আ পেস বোলার ও জিম্বাবুয়ে টিমে এসছে। ওর কিন্তু লাস্টে 34 রান 19 বলে, এটা কিন্তু খুব বড় একটা বলারদের উপর প্রেশার ছিল। আমি লাস্ট ভিডিওতে এটাও বলেছি যে আমাদের বাংলাদেশি বলাররা কোনো কারণে একটু প্রেশারে পড়ে গেলে তারা ঠিক জায়গা মতো বল করতে পারছে না, এই জায়গাটাতে একটু কাজ করতে হবে বাংলাদেশ ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে নিয়ে। আমি যদি বাংলাদেশ বোলিং এ আসি, তাহলে আমি দেখবো সাইফুদ্দিন 4 ওভার 42 রানে 3 উইকেট নিয়েছে, এবং রিশাদ হোসেন 3 ওভার 38 রানে 2 উইকেট নিয়েছে। এবং ওভারঅল যদি আমি বলি, প্রথম দিকে আফফ্রন্ট তানভীর ইসলাম, লেফট আর্ম স্পিনার এবং তাসকিন আহমেদ খুব ভালো বল করেছে। শেষের দিকে আমি তানজিদ হাসান সাকিবের কথা বলি, ও খুব ভালো বল করেছে, ও 4 ওভার 26 রানে একটা উইকেট নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে বোলিং বাংলাদেশের সবই ঠিক আছে, জাস্ট খালি একটু যখন প্রেসারে পড়ে যায়, যখন ব্যাটসম্যানরা একটু চড়াও হয় বলারদের উপর, সেই প্রেসারটা নেওয়ার জন্য কি ধরনের বোলিং করা উচিত, ওয়াইড ইয়র্কার বা স্লোয়ার বাউন্সার, বিভিন্ন রকম এখন বলাররা বিভিন্ন রকম বল করছে T20-তে, ব্যাক অফ দ্য হ্যান্ড বল করছে, স্লোয়ার বিভিন্ন রকম বল করছে, যে জন্য ব্যাটসম্যানদের জন্য অসুবিধা হয়। আমার মনে হয় বাংলাদেশের টিমের যে পেস বোলার অলরাউন্ডার যা আছে, প্লাস পেস বোলাররা আছে, তারা আমাদের পেস বোলিং এর যে কোচ আছে নতুন এসছেন, তার সাথে আসলে এইসব ব্যাপারে আমার মনে হয় কথা বললে বাংলাদেশ টিমের জন্য খুব ভালো হয়। এখন আমি বাংলাদেশ টিমে আসব। আপনারা সবাই জানেন লাস্ট T20-র জন্য বাংলাদেশ টিম স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জাস্ট 3টা চেঞ্জেস এনেছে। ইন করেছে সাকিব আল হাসান,
আপনার সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। আবার টিমের থেকে রেস্ট দেওয়া হয়েছে, আই শুড সে রেস্ট, কারণ আউট কথাটা আমি খুবই অপছন্দ করি। তাদেরকে ইনফ্যাক্ট রেস্টই দেওয়া হয়েছে। আমি বলবো ম্যাচ খেলিয়ে রেস্ট দেওয়া হোক আর না দেওয়া হোক, আমার কথা হচ্ছে রেস্ট দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে, আফিফ হোসেন ধ্রুব এবং ডেফিনেটলি শরীফুল ইসলাম। শরীফুল ইসলামকে রেস্টই দেওয়া হয়েছে আমি যদি ওভাবেই বলি। কালকে আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম পারভেজ হোসেন ইমনকে ম্যাচে না খেলিয়ে ড্রপ করা হয়েছে, আফিফ হোসেন ধ্রুবকে শুধু ফিল্ডিং এর জন্য টিমে নেওয়া হয়েছে। আমি যদি লাস্ট 3টা ম্যাচেও যদি বাংলাদেশ টিমটা দেখেন, আসলে ওদের আমি আমি বারবারই একটা কথা বলি যে আমি কোনো প্লেয়ারের এগেনস্টে না। আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম যেহেতু ওয়ার্ল্ড কাপ 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটা খেলে এসছে এবং প্রথম টি20টা সে খুব ভালো ব্যাটিং করেছে, সেকেন্ড টি20টাও সে ভালো ব্যাটিং করেছে। সো পারভেজ হোসেন ইমনের জন্য অ্যাজ আ ওপেনার টিমে ঢোকাটা একটু টাফ ছিল। একটা কথা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিই, যেই টিমটা লাস্ট কালকে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে এই টিমটাই কিন্তু তাদের মোটামুটি 90% এই টিমটাই কিন্তু ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, দ্যাটস ফর 100% শিওর। আমার মনে হয় খুব ড্রাস্টিক্যালি তারা কোনো চেঞ্জেস আনবে না টিমে, দুই একটা চেঞ্জেস হতে পারে, যার মধ্যে আমার কাছে মনে হয়েছে শরীফুল এই টিমে মেইন স্কোয়াডে ঢুকবে কোনো একজনের জায়গায়। বাট ওভারঅল যদি আমি চিন্তা করি, দিস টিম উড বি দ্য টি20 স্কোয়াড ফর বাংলাদেশ, যেটা ওয়ার্ল্ড কাপে যাবে। সো আমার কাছে মনে হয় না যে আমরা যারা ক্রিকেট একটু বুঝি বা পাবলিক যারা আছে, আমরা তো খুব ইমোশনাল জাতি। সো আমাদের এমন কোনো কিছু বারবারই আমি বলছি বলা উচিত না যেগুলো আসলে আমাদের টিমের জন্য ক্ষতি হবে, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপেও হয়েছে। সো আমার মনে হয় যে টিমটা করেছে খুব ভালো হয়েছে। আমি যদি একটু ক্যাটাগরি ওয়াইজ আসি, মানে পিওর ব্যাটসম্যান হিসেবে 4জন ব্যাটসম্যানকে তারা চিন্তা করছে, যেটার মধ্যে তানজিদ হাসান তামিম, আর নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয় এবং ডেফিনেটলি মাহমুদ আল রিয়াদ। মাহমুদ আল রিয়াদকে কিন্তু আমি লাস্ট দুটো ভিডিওতে বলেছি অলরাউন্ডার হিসেবে টিমে খেলছে এবং লাস্ট টি20তেও কিন্তু সে 1 ওভার বল করে একটা উইকেট নিয়েছে। বাট স্টিল ওকে কিন্তু জেনুইন ব্যাটসম্যান হিসেবে চিন্তা করছি টিমে, বিকজ অলরাউন্ডারদের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে টিমে, এবং উইচ ইজ আ ভেরি গুড সাইন। বাংলাদেশ প্রচুর অলরাউন্ডার্স পাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো একটা সাইন। কারণ টি20তে আপনি যত ভালো অলরাউন্ডার্স থাকবে আপনার টিমে, আপনার জন্য উইনিং পার্সেন্টেজটা একটু বেশি থাকে, বিকজ তাদের ব্যাটিংটাও কাজে লাগে, বোলিংটাও তো কাজে লাগছেই। এরপর যদি আমি উইকেট কিপার আসি, 2জন উইকেট কিপার টিমে রেখেছে, একটা হচ্ছে লিটন দাস এবং জাকির আলী অনিক, যেটা দেখা যাচ্ছে 3টা টি20তেই কিন্তু তারা দুজনেই খেলেছে। এরপর যদি আমি অলরাউন্ডার্সের কোটায় আসি, অলরাউন্ডার্সের কোটায় কে কে আছে, সাকিব আল হাসান আছেন, সৌম্য সরকার টিমে এসছে। সৌম্য সরকারকে আমরা জানি যে ওকে কিন্তু 2-3 ওভার বল করানো যায় এবং মাঝখানে সে বল করে যায়। দেন মাহাদি হাসান আছে, সে কিন্তু ব্যাটিংটা খুব ভালো পারে, নতুন বলে স্পিন বলও করছে, খুব ভালো বল করছে অফ স্পিন। দেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস বলার হিসেবে আমরা চিন্তা করতে, কারণ ও ডোমেস্টিকও বলেন বা ওর যে ক্যারিয়ারটা আমরা যদি দেখি, ও কিন্তু ভালো ব্যাটিং করে 7-8-এ। এবং ডেফিনেটলি রিশাদ হোসেন একটা ভালো পিক বাংলাদেশের, যে ও কিন্তু আসলে খুব বড় বড় 6-4 মারতে পারে এবং লেগ স্পিন বল করে, যেটা ওয়ার্ল্ডে একটু রেয়ার। সো আমি মনে করি এই হচ্ছে অলরাউন্ডারের কোটা। আমি যদি পেস বলার, শুধু পেস বলারে আসি, এখানে দেখা যাচ্ছে যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিবকে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় লেফট আর্ম স্পিনার হিসেবে শুধু তানভীর ইসলামকে চিন্তা করা হচ্ছে, শুধু লেফট আর্ম স্পিনার। ডেফিনেটলি 2টা লেফট আর্ম স্পিনার টিমে আছে, এই সাকিব আল হাসান এবং ও। সো আমার কাছে মনে হয় 4th টি20তে বেসিক্যালি যেটা বেস্ট 11 হবে, ওটা দেখার খুবই আমার ইচ্ছা, বিকজ টিম ম্যানেজমেন্টের জন্য আমার মনে হয় এটা খুবই একটা হেডেক হয়ে যাবে। বিকজ আমিও ফিল করি সাকিব আল হাসান টিমে আসুক, বিকজ ওর 2টা সাইডই আছে এবং লাস্ট ডোমেস্টিকও কিন্তু সেঞ্চুরি করে এসছে। সো হি ইজ ইন ভেরি গুড টাচ আমি বলবো। বোলিংটা সাকিব সবসময় ভালো করে, ব্যাটিংটা নিয়ে একটু ভুগছিল, আমার মনে হয় সেটা সে একটু ওভারকাম করতে পেরেছে। সো আর যেহেতু ওর এক্সপিরিয়েন্স, ইটস আ ভাস্ট এক্সপিরিয়েন্স, এটা বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক হেল্প করবে। সো আমার মনে হয় কালকের ম্যাচটা দেখার জন্য আমি ওয়েট করছি। বেসিক্যালি ম্যাচ থেকে কি বেস্ট 11 করে বাংলাদেশ টিম, সেটাই দেখার আসলে আমার আমার খুবই ইচ্ছা। এবং আমি আশা করব যে বাকি যে 2টা টি20 আছে, জিম্বাবুয়ে একটা ভালো ফাইট হোক এবং বাংলাদেশ জিতুক। যত ফাইট ম্যাচ হবে বাংলাদেশ টিমের জন্য তত ভালো হবে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এই ধরনের কনফিডেন্স থাকা উচিত বাংলাদেশ টিমের। এবং যেহেতু সাকিব ব্যাক করছে, অনেক সিনিয়র প্লেয়ার্সের টিমে ব্যাক করছে, আমার কাছে স্কোয়াডটা এখন অনেকখানি ব্যালেন্স লাগছে, এক্সপিরিয়েন্স গুলোও খুব কাজে দিবে। সো এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই আমার পেজের সাথে যুক্ত থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।